আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মেডিকেল স্টাডি ইন বাংলা। আজকের ভিডিওতে আমরা ডিসকাস করব ব্লাড গ্রুপিং নিয়ে। তাহলে শুরু করা যাক। তো প্রথমে আসি যে ব্লাড গ্রুপিং জিনিসটা কি। ব্লাড গ্রুপিং হলো ক্লাসিফিকেশন অফ ব্লাড বেসড অন প্রেজেন্স অর অ্যাবসেন্স অফ অ্যান্টিজেন অন দ্য সারফেস অফ আরবিসি। অর্থাৎ আমাদের যে আরবিসি আছে, রেড সেল মেমব্রেন, এই রেড সেল মেমব্রেনের সারফেসের উপরে কোনো অ্যান্টিজেন আছে কি নাই তার ভিত্তিতে আমরা যে ক্লাসিফিকেশন করি সেটাকে আমরা বলি ব্লাড গ্রুপিং। তো এখানে প্রশ্ন আসতে পারে যে অ্যান্টিজেনটা কি। অ্যান্টিজেন হলো অ্যান্টিজেনস আর মলিকুল, এটা এক ধরনের মলিকুল যেগুলো আমাদের ইমিউন রেসপন্সকে স্টিমুলেট করতে পারে বা ইভোক করতে পারে। অর্থাৎ যেই মলিকুলগুলো আমাদের ইমিউনিটিকে স্টিমুলেট করে বা ইমিউন রেসপন্সকে স্টিমুলেট করে সেটাকে আমরা কি বলি, অ্যান্টিজেন। তো দেখো এই অ্যান্টিজেন আবার হতে পারে টু টাইপস, একটা হচ্ছে সেলফ অ্যান্টিজেন আর একটা হচ্ছে নন সেলফ। তাহলে সেলফ আর নন সেলফটা মানে কি? সেলফটা মানে হচ্ছে আমার বডির নিজস্ব যে অ্যান্টিজেনগুলো আছে সেগুলো আমার জন্য সেলফ অ্যান্টিজেন, আর এর বাইরে যত অ্যান্টিজেন আছে সেটা কি নন সেলফ। অর্থাৎ মনে করো এই যে ব্লাড গ্রুপিং এর জন্য যে অ্যান্টিজেনগুলো থাকে আমাদের আরবিসি সেল মেমব্রেনে, আমার ক্ষেত্রে সেটা আমার জন্য সেলফ অ্যান্টিজেন, বাট আমার ব্লাড গ্রুপের যে অ্যান্টিজেনটা সেটা যদি অন্য জনের বডিতে প্রবেশ করে তাহলে সেটা তার জন্য নন সেলফ বা ফরেন অ্যান্টিজেন। তো এই যে ব্লাড গ্রুপিং যে আমরা করি তাহলে এগুলা কি আমার যে ব্যক্তি সেই ব্যক্তির জন্য সেলফ অ্যান্টিজেন। যেমন মনে করো আমার ব্লাড গ্রুপ এ পজিটিভ, তার মানে এ পজিটিভের জন্য যে অ্যান্টিজেনটা আছে সেটা আমার জন্য সেলফ অ্যান্টিজেন। তো এখন দেখো এই যে আরবিসি, যেটা এই আরবিসির সারফেসে অনেক রকমের অ্যান্টিজেন থাকতে পারে। দেখো এর ভিতরে 30টা আছে কমন, খুব কমনলি পাওয়া যায় আরবিসির সারফেসে 30টা কমন অ্যান্টিজেন আছে এবং আরো 100 টাইপ অফ অ্যান্টিজেন পাওয়া যায় আরবিসির সারফেসে। তার মানে ব্লাড গ্রুপিং করতে গেলে আমরা প্রায় 30 বা আরো বেশি টাইপের ব্লাড গ্রুপিং আমরা করতে পারি, বাট সবগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট না। আমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে মেইনলি দুইটা। সেটা কি কি আছে? এই দুইটা হচ্ছে আমার ক্লিনিক্যালি ইম্পর্টেন্ট সবচেয়ে। একটা হচ্ছে এবিও ব্লাড গ্রুপিং আর আরেকটা হচ্ছে আরএইচ। তাহলে এই দুইটা ব্লাড গ্রুপিং আমার জন্য ক্লিনিক্যালি ইম্পর্টেন্ট। কিসের জন্য ইম্পর্টেন্ট? ডিপেন্ডিং অন ইমিউনোজেনিসিটি। অর্থাৎ কোন সিস্টেমটা কত বেশি ইমিউনোজেনিক, কত বেশি ইমিউন রেসপন্সকে স্টিমুলেট করতে পারে তার ভিত্তিতে ক্লিনিক্যালি ইম্পর্টেন্ট দুটো হচ্ছে কি এবিও অ্যান্ড আরএইচ ব্লাড গ্রুপিং। বাট এর বাইরেও আরো বিভিন্ন রকমের ব্লাড গ্রুপিং আছে, যেমন হতে পারে এমএন বা হতে পারে হচ্ছে আমাদের কেল কিট, আরো ডিফারেন্ট টাইপের ব্লাড গ্রুপিং থাকতে পারে। বাট ক্লিনিক্যালি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কি কি আছে? এবিও অ্যান্ড আরএইচ ব্লাড গ্রুপিং। আর আরেকটা জিনিস বলে রাখি, আমরা যে এই যে অ্যান্টিজেন বললাম অ্যাজ এ হোল এদেরকে আমরা অ্যান্টিজেন বলি, বাট ব্লাডের ক্ষেত্রে আরবিসির মেমব্রেনে যে অ্যান্টিজেন গুলো থাকে সেগুলোকে আমরা কি বলি? অ্যাগ্লুটিনোজেন। এর কারণ কি? এর কারণ হচ্ছে এই অ্যান্টিজেনের বিপরীতে যে অ্যান্টিবডি তৈরি হয় সেই অ্যান্টিবডির সাথে যখন এর রিয়াকশন হয় তখন এই যে আরবিসিটা ক্লাম্পিং হয়ে যায় বা অ্যাগ্লুটিনেশন হয়ে যায়, যার জন্য এর নাম কি অ্যাগ্লুটিনোজেন। তার মানে আমাদের আরবিসির মেমব্রেনে সাপোজ এটা মনে করো একটা অ্যান্টিজেন, এই যে একটা অ্যান্টিজেন, এই অ্যান্টিজেন গুলাকে আমরা কি বলি? অ্যাগ্লুটিনোজেন। আর কোন একটা আরবিসির সারফেসে কি অ্যান্টিজেন আছে, নট অ্যান্টিবডি, কি অ্যান্টিজেন আছে সেই অ্যান্টিজেনের ভিত্তিতে আমরা কি করি? ব্লাড গ্রুপিংটা করে থাকি। তাহলে এখন আমরা দেখব যে আমাদের দুইটা ইম্পর্টেন্ট ব্লাড গ্রুপিং সিস্টেমটা কিভাবে কাজ করে বা কিভাবে হয়, অর্থাৎ এবিও ব্লাড গ্রুপিং অ্যান্ড আরএইচ ব্লাড গ্রুপিং। তাহলে প্রথমে আসি এবিও ব্লাড গ্রুপিং এ। তো একটু আগে আমরা বলছিলাম যে আমরা ব্লাড গ্রুপিং কি সেই ভিত্তিতে করে থাকি কোনো অ্যান্টিজেনের প্রেজেন্ট অর অ্যাবসেন্সের ভিত্তিতে। তো এবিও ব্লাড গ্রুপিং এর ক্ষেত্রে যে দুটো অ্যান্টিজেন থাকে সেটা হচ্ছে কি এ অ্যান্ড বি অ্যান্টিজেন। অর্থাৎ এই দুইটা অ্যান্টিজেন আছে কি নাই তার ভিত্তিতে আমরা ক্লাসিফিকেশন করতে পারি। কি কি ক্লাসিফিকেশন করতে পারি? চারটা, এ বি, এবি অ্যান্ড ও। তাহলে কিভাবে দেখো, যদি কোনো আরবিসির সারফেসে এ অ্যান্টিজেন থাকে, অর্থাৎ কোনো আরবিসির সারফেসে যদি এ অ্যান্টিজেন থাকে তাহলে সেটা কি এ ব্লাড গ্রুপ। অথবা যদি কোনো আরবিসির সারফেসে বি অ্যান্টিজেন থাকে, যদি বি অ্যান্টিজেন থাকে তাহলে সেটা কি? সেটা হচ্ছে বি ব্লাড গ্রুপ। আর যদি কোনো আরবিসির সারফেসে এ বি এ বি অর্থাৎ এ আর বি দুইটাই অ্যান্টিজেন থাকে তাহলে সেটা কি এবি ব্লাড গ্রুপ।
আর যদি এ বি কোনোটাই না থাকে তাহলে সেটা কি ও ব্লাড গ্রুপ। তাহলে যদি কোনো আরবিসি সারফেসে এ আর বি কোনো অ্যান্টিজেনই না থাকে সেটা কি ও ব্লাড গ্রুপ। বাট এই যে ও ব্লাড গ্রুপ, এই ও ব্লাড গ্রুপের সারফেসে অন্য আরেকটা অ্যান্টিজেন থাকে, সেটা হচ্ছে কি এইচ অ্যান্টিজেন। এইচ অ্যান্টিজেন। তাহলে ও ব্লাড গ্রুপের সারফেসে কি থাকে এইচ অ্যান্টিজেন থাকে। বাট অ্যাকচুয়ালি যখন এই আরবিসিটা প্রডিউস হতে থাকে ইমম্যাচিউর থাকে, ইমম্যাচিউর অবস্থায় শুরুতে সবগুলো ব্লাড গ্রুপেরই অ্যান্টিজেন থাকে এইচ। পরবর্তীতে এই এইচ অ্যান্টিজেনটাই কনভার্ট হয়ে যায় এ অ্যান্টিজেনে বা বি অ্যান্টিজেনে বা এ বি বোথ অ্যান্টিজেনে। তার মানে শুরুতে কি থাকে প্রডিউস হওয়ার সময়, আরবিসি প্রডিউস হওয়ার সময় প্রথমে সবাই এইচ অ্যান্টিজেন হিসেবেই থাকে, পরবর্তীতে এই এইচ অ্যান্টিজেনটাই শিফট হয়ে এ হয় বা বি হয় বা এ বি হয়। কিভাবে দেখো তো দাঁড়াও, তার আগে একটা জিনিস বলে নেই, এই যে এ বি বা এ বি অ্যান্টিজেনগুলা, এই অ্যান্টিজেনগুলা প্রডিউস হওয়ার জন্য আমাদের কি প্রয়োজন হয়, আমাদের প্রয়োজন হয় বিভিন্ন এনজাইম বা প্রোটিন প্রয়োজন হতে পারে। তো দেখো এই যে এনজাইম বা প্রোটিন এগুলো তৈরি হওয়ার জন্য কি দরকার, নিউক্লিয়াস দরকার। কারণ নিউক্লিয়াসের ভিতরে যে ডিএনএ থাকে সেই ডিএনএ থেকেই পরবর্তীতে এমআরএনএ ট্রান্সলেশন হয়ে আমার প্রোটিনগুলো তৈরি হয়। কিন্তু আমরা জানি কি এই আরবিসি গুলো কি অ্যানিউক্লিয়েটেড। তাহলে এই অ্যানিউক্লিয়েটেড আরবিসিতে কিভাবে অ্যান্টিজেন তৈরি হয়, তার মানে আমরা বুঝতে পারতেছি যে আমাদের এই ব্লাড গ্রুপিংটা ডিটারমাইন হয় কখন, আরবিসি গুলো যখন ইমম্যাচিউর থাকে, অর্থাৎ ইমম্যাচিউর স্টেজে থাকে। কারণ তখন আমরা জানি যে ইমম্যাচিউর স্টেজে আমার কি থাকে, নিউক্লিয়াস থাকে। তাই ইমম্যাচিউর স্টেজে একটা আরবিসির কি থাকে, নিউক্লিয়াস থাকে। তো দেখো আমরা প্রথমে আসি যে এইচ অ্যান্টিজেনটা কিভাবে তৈরি হয়। তো দেখো মনে করো এটা ও ব্লাড গ্রুপ, ও ব্লাড গ্রুপের ক্ষেত্রে নিউক্লিয়াসে কি থাকবে, একটা ক্রোমোজোম থাকবে। কোন ক্রোমোজোম, সেটা ক্রোমোজোম নাম্বার 19। এবং এই যে আমার আরবিসি, এই আরবিসি সারফেসে কতগুলো অলিগোস্যাকারাইড এক্সপ্রেস করবে, অর্থাৎ এর সারফেসে কি থাকবে, অলিগোস্যাকারাইড ইন্টিগ্রেটেড থাকবে। অলিগোস্যাকারাইড গুলা কি, অলিগোস্যাকারাইড হচ্ছে সিম্পল সুগার গুলো একটা একটার সাথে অ্যাটাচড হয়ে কি করে অলিগোস্যাকারাইড তৈরি করে। সেক্ষেত্রে নাম্বার থাকতে পারে কত, 2 থেকে 10টা সুগার একসাথে যুক্ত হয়ে তৈরি করে কি অলিগোস্যাকারাইড। তাহলে এটা আমার কি আরবিসির মেমব্রেনে কি যুক্ত হইলো, এটা হচ্ছে অলিগোস্যাকারাইড। অলিগোস্যাকারাইড। তো এই যে অলিগোস্যাকারাইড যুক্ত হলো, এরপরে কি হবে, এরপরে এই যে ক্রোমোজোম নাম্বার 19, সেই ক্রোমোজোম 19 এর একটা জিন এক্সপ্রেশন হবে, অর্থাৎ একটা জিন অ্যাক্টিভেশন হবে। এবং জিন অ্যাক্টিভেশন হওয়ার ফলে, এক্সপ্রেশন হওয়ার ফলে কি হয়, একটা প্রোটিন তৈরি হয়। সেই প্রোটিনটা কি, সেটা হচ্ছে আমার ফুকোজ ট্রান্সফারেজ। তাহলে এই যে মনে করো ক্রোমোজোম 19 থেকে একটা জিন এক্সপ্রেশন হয়ে একটা প্রোটিন আসবে, সেটা কি ফুকোজ, নট ফ্রুক্টোজ, এটা কি ফুকোজ ট্রান্সফারেজ। গ্লুকোজ ট্রান্সফার এস, এস যেগুলো থাকে সেগুলো কি এনজাইম, তার মানে এনজাইম গুলো কি প্রোটিন। তার মানে আমরা কি বললাম যে 19 ক্রোমোজোম এক্সপ্রেশনের ফলে একটা এনজাইম তৈরি হলো, সেটা কি ফ্রুকোজ ট্রান্সফারেজ। এই ফ্রুকোজ ট্রান্সফারেজের কাজ কি, দেখো যেহেতু নাম ট্রান্সফারেজ তার মানে সে কি করবে, কোনো কিছুকে ট্রান্সফার করে নিয়ে আসবে। তাহলে কাকে ট্রান্সফার করবে, সে ট্রান্সফার করবে ফুকোজকে। তাহলে ফুকোজকে ট্রান্সফার করে কোথায় আনবে, সে এই যে অলিগোস্যাকারাইড ছিল এই অলিগোস্যাকারাইডের সাথে যুক্ত করে দিবে আমাদের ফুকোজকে। ধরলাম এই যে এটা হচ্ছে আমাদের ফুকোজ। তো দেখো তাহলে এই যে অলিগোস্যাকারাইড আর ফুকোজ একসাথে যে তৈরি হলো, এই যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটাই হলো আমার এইচ অ্যান্টিজেন। তাহলে এই যে ফুকোজ প্লাস অলিগোস্যাকারাইড এটা যে তৈরি হলো, এটাকে আমরা কি বলি এইচ অ্যান্টিজেন। এবং এ বি ও সবগুলোর ক্ষেত্রে প্রথম স্টেপে কি থাকে, সবার ক্ষেত্রেই এইচ অ্যান্টিজেনটা থাকে। তাহলে এটা কি ও ব্লাড গ্রুপের ক্ষেত্রে এইচ অ্যান্টিজেন। তাহলে যদি এটা হয় এ ব্লাড গ্রুপ, তার ক্ষেত্রে কি থাকবে, আমার এইচ অ্যান্টিজেন থাকবে। এই যে আমার এইচ অ্যান্টিজেন, এটা হলো এইচ অ্যান্টিজেন বি এর ক্ষেত্রে। এবং এ বি এর ক্ষেত্রেও কি থাকবে, এইচ অ্যান্টিজেন থাকবে। তার মানে আমরা দেখলাম এ ব্লাড গ্রুপের ক্ষেত্রে এইচ অ্যান্টিজেন আছে, বি এর ক্ষেত্রে আছে, এ বি এর ক্ষেত্রেও আছে, এবং ওর ক্ষেত্রে তো এইচ অ্যান্টিজেন থাকবেই। এরপরের স্টেপে কি হবে, এরপরের স্টেপে গিয়ে এই এইচ অ্যান্টিজেনটা কনভার্ট হয়ে যাবে এ অথবা বি অথবা এ বি এর ক্ষেত্রে। কিভাবে দেখো,
মনে করো আমরা এখন এ ব্লাড গ্রুপে আসি। তাহলে এ ব্লাড গ্রুপের ক্ষেত্রে তার অন্য আরেকটা ক্রোমোজোম কাজ করবে। সেই ক্রোমোজোমটা কি? সেটা হচ্ছে ক্রোমোজোম নাম্বার 9। মনে করলাম এটা একটা ক্রোমোজোম। আমরা জানি কোন একটা ক্রোমোজোম সেটা কি থাকে, পেয়ারে থাকে, দুইটা দুইটা করে থাকে। আমি এটা কি ক্রোমোজোম নাম্বার 9, ঠিক আছে। অর্থাৎ একটা থাকবে তার ম্যাটারনাল, আরেকটা থাকবে প্যাটার্নাল, অর্থাৎ একটা ফাদার একটা মাদার থেকে আসবে। এই যে ক্রোমোজোম নাম্বার 9, এই ক্রোমোজোম নাম্বার 9 এর অন্য আরেকটা জিন এক্সপ্রেশন হবে। অর্থাৎ মনে করলাম এই যে একটা লোকাস, লোকাস মানে কি ক্রোমোজোমের একটা নির্দিষ্ট জায়গা যেখানে কোনো একটা জিন থাকে। তো এই যে লোকাস, এই লোকাস থেকে একটা জিন এক্সপ্রেশন হবে, হয় বাবার থেকে বা মার থেকে, এবং সেই জিন এক্সপ্রেশনের ফলে কোন আরেকটা ট্রান্সফারেন্স এনজাইম তৈরি হবে। সেটা কি ট্রান্সফারেন্স? সেটা হচ্ছে আমার এন অ্যাসিটাইল গ্যালাক্টোসামিন। এন অ্যাসিটাইল গ্যালাক্টোসামিন, আমি যদি একটু ক্লিন করে লিখি, এন অ্যাসিটাইল গ্যালাক্টোসামিন ট্রান্সফারেন্স। তাহলে 9 ক্রোমোজোম, কার 9 ক্রোমোজোম? সেই যে ইয়ার ম্যাটারনাল অথবা প্যাটার্নাল যে দুইটা পেয়ার ছিল তার ভিতরে যে কোনো একটা থেকে কি আসবে, একটা 9 ক্রোমোজোম থেকে আসবে আমার এন অ্যাসিটাইল গ্যালাক্টোসামিন ট্রান্সফারেন্স। তাহলে এই ট্রান্সফারেন্সের কাজ কি? এন অ্যাসিটাইল গ্যালাক্টোসামিনকে সে ট্রান্সফার করে নিয়ে আসে। তাহলে তখন কি করবে? এই যে আমার এইচ অ্যান্টিজেন ছিল, সেই এইচ অ্যান্টিজেনের সাথে যুক্ত হবে কি এখানে এন অ্যাসিটাইল গ্যালাক্টোসামিন, আমরা শর্টকাটে লিখলাম। তাহলে দেখো এই এইচ অ্যান্টিজেনের সাথে কি যুক্ত হলো আমার এন অ্যাসিটাইল গ্যালাক্টোসামিন। কেন? কারণ 9 ক্রোমোজোম থেকে এক্সপ্রেশন হচ্ছে অন্য একটা এনজাইম, সেই এনজাইম আইনে এই নাগা বা এন অ্যাসিটাইল গ্যালাক্টোসামিনকে যুক্ত করলো আমার এইচ অ্যান্টিজেনের সাথে। তখন এই যে স্ট্রাকচারটা হলো, এটাকে আমরা কি বলি? এ অ্যান্টিজেন। অর্থাৎ এটা কি আমার এ অ্যান্টিজেন। তাহলে এই ক্ষেত্রে তার ব্লাড গ্রুপটা কি হবে? এ ব্লাড গ্রুপ। আবার মনে করো বি ব্লাড গ্রুপ, বি ব্লাড গ্রুপের ক্ষেত্রে কি হয়? বি ব্লাড গ্রুপের ক্ষেত্রেও তার সেই যে আমার আগের একটা ক্রোমোজোম ছিল, ক্রোমোজোম নাম্বার 9, এই যে 9 ক্রোমোজোম, 9 ক্রোমোজোমের সেই লোকাস থেকেই এবার অন্য আরেক ভ্যারাইটির জিন এক্সপ্রেশন হবে, এবং সেই জিন আবার অন্য আরেকটা ট্রান্সফারেন্স এনজাইমকে প্রডিউস করবে। তাহলে মনে করো এই যে সেম লোকাস থেকে আসলো আমার গ্যালাক্টোজ ট্রান্সফারেন্স। তাহলে দেখো গ্যালাক্টোজ ট্রান্সফারেন্স, তাহলে সে কাকে ট্রান্সফার করে নিয়ে আসবে? গ্যালাক্টোজকে। অর্থাৎ এই এইচ অ্যান্টিজেনের সাথে তখন আবার যুক্ত হবে কি গ্যালাক্টোজ। তাহলে এটা কি গ্যালাক্টোজ। তাহলে দেখো এই এইচ অ্যান্টিজেনের সাথে যখন গ্যালাক্টোজ যুক্ত হয় তখন ওই অ্যান্টিজেনটাকে আমরা কি বলি? বি। তার মানে এটা কি বি অ্যান্টিজেন। তাহলে এটা কি গ্রুপ হবে? বি ব্লাড গ্রুপ হবে। তো দেখো এই যে আমরা তখন বলতেছিলাম যে এ বি, এরপর এ বি ব্লাড গ্রুপে আসার আগে আরেকটা জিনিস জেনে নেই, যে আমরা বলছিলাম কি এই যে ম্যাটারনাল অর প্যাটার্নাল দুইটা ক্রোমোজোমের মধ্যে থেকে যে কোনো একটা ক্রোমোজোম বা দুইটা ক্রোমোজোম, যে কোনো দুইটা বা একটা, দুটোটাই কি করতে পারে? এক্সপ্রেশন করতে পারে। আর এই যে অ্যান্টিজেনগুলা, এই অ্যান্টিজেনগুলোর জন্য যে জিনগুলো থাকে, সেই জিনগুলো কি থাকে? প্রকট জিন থাকে বা ডমিনেন্ট জিন থাকে। ডমিনেন্ট জিন মানে কি? ডমিনেন্ট জিন মানে হচ্ছে, যদি আমরা জানি যে কোনো একটা বৈশিষ্ট্য প্রকাশ করতে হলে সেই বৈশিষ্ট্যের জন্য দুইটা জিন থাকতে পারে। একটা হচ্ছে কি প্রকট বা ডমিনেন্ট, অথবা রিসেসিভ। রিসেসিভ গুলা কিভাবে কাজ করে? যে ম্যাটার্নাল প্যাটার্নাল থেকে দুইটা একই রকমের জিন যখন আসবে, দুইটা সেম জিন, দুইটা সেম জিন হবে, তখন ওই বৈশিষ্ট্য প্রকাশ পাবে। আর ডমিনেন্টের ক্ষেত্রে কি হয়? যদি একটা জিনও থাকে তাহলে ওই বৈশিষ্ট্য প্রকাশ পাবে। যেমন মনে করো এই যে ম্যাটার্নাল আর প্যাটার্নাল 9 ক্রোমোজোম, সাপোজ এই যে এ ব্লাড গ্রুপ, সেই এ ব্লাড গ্রুপের ক্ষেত্রে
ম্যাটার্নাল থেকে আসলো মনে করো এই যে এ অ্যান্টিজেনের জিনটা, ঠিক আছে, আর প্যাটার্নাল থেকে মনে করো আসলো অন্য আরেকটা জিন বা ইনঅ্যাক্টিভ একটা জিন আসলো এও, অর্থাৎ মাদার থেকে আসলো এ জিন, আবার ফাদার থেকে যে জিনটা আসলো সেই জিনটা কি ইনঅ্যাক্টিভ জিন। তাহলে তার ব্লাড গ্রুপটা কি হবে, যেহেতু এ ডোমিনেন্ট, এই যে ব্লাড গ্রুপিং এর ক্ষেত্রে এবিও ব্লাড গ্রুপিং এর ক্ষেত্রে যত অ্যান্টিজেন আছে সবগুলো কি ডোমিনেন্ট জিন, অর্থাৎ এই জিনগুলো যদি একটাও থাকে দুইটা এই পেয়ারের ভিতরে তাহলে ওই বৈশিষ্ট্যটা প্রকাশ পাবে। তো দেখো তাহলে যদি মায়ের থেকে এ আসে এবং ফাদার বা প্যাটার্নাল ক্রোমোজোমে যদি ও অ্যান্টিজেন মানে অ্যান্টিজেনটা যদি ইনঅ্যাক্টিভ বা সেটা যদি রিসেসিভও হয়, তাহলে সেই ক্ষেত্রে তার ব্লাড গ্রুপটা কি হবে, যেহেতু একটা ডোমিনেন্ট জিন আছে তার ব্লাড গ্রুপটা হবে এ। অথবা মনে করো মায়ের থেকেও এ আসছিল, বাবার থেকেও এ আসছিল, তাহলেও কি হবে, তার ব্লাড গ্রুপটা এই হবে। তাহলে আমরা দেখলাম কি এ ব্লাড গ্রুপের ক্ষেত্রে আমরা জিনোটাইপটা কি পাইলাম, মানে কি কি জিন থেকে পাইতে পারি, এ ও অথবা এ এ, আর ফেনোটাইপটা কি বা বৈশিষ্ট্যটা কি, এ ব্লাড গ্রুপ। আবার মনে করো বিয়ের ক্ষেত্রে কি হতে পারে, মনে করো মাদার থেকে এবার আসলো ইনঅ্যাক্টিভ, মায়ের থেকে যে জিনটা আসলো সেটা প্রচ্ছন্ন জিন, বাট বাবার কাছে যেটা আসলো সেটা মনে করো অ্যাক্টিভ, সেটা মনে করো বি। তাহলে যদি একটা, যেহেতু একটা ও একটা বি, তাহলে বি প্রকট, তার মানে তার সারফেসে বি অ্যান্টিজেন থাকবে। অথবা মনে করো মায়ের থেকেও পাইলো বি, বাবার থেকেও পাইলো বি, সেই ক্ষেত্রেও কি থাকবে, তার সারফেসে বি অ্যান্টিজেন থাকবে। কিন্তু এখন এ বি এর ক্ষেত্রে কি হবে, এ বি এর ক্ষেত্রে দেখো সাপোজ এই যে তার ক্রোমোজোম নাম্বার 9 এবং দুইটা লোকাস, তাহলে মনে করো এটা হচ্ছে ম্যাটার্নাল, এটা হচ্ছে প্যাটার্নাল। তাহলে মনে করো মায়ের যে জিনটা পাইছিল সেই জিনটা মনে করো প্রকট জিন কোনটা, এ জিন, তাহলে মায়ের থেকে যদি আসে এ জিন আর বাবার থেকে যদি আসে বি জিন, তাহলে এখন দেখো কি হলো ঘটনাটা, এখন দেখো দুই জনের কাছ থেকে দুই রকমের জিন পাইলাম। তাহলে কি হবে, যে এ ও প্রকট বি ও প্রকট, তার মানে এ ও যেহেতু একটা আছে তার মানে সে তার বৈশিষ্ট্য প্রকাশ করবে, বি যেহেতু আছে সেও তার বৈশিষ্ট্য প্রকাশ করবে। তার এই ক্ষেত্রে কি হবে, এই ক্ষেত্রে যে তার আরবিসিটা থাকবে সেই আরবিসির মেমব্রেনে এ অ্যান্টিজেনও থাকবে বি অ্যান্টিজেনও থাকবে। তাহলে এই ক্ষেত্রে কি হবে, তার সারফেসে এ এন্ড বি বোথ অ্যান্টিজেন থাকবে। তাহলে এটা হচ্ছে আমার বি অ্যান্টিজেন এবং এটা হচ্ছে আমার এ অ্যান্টিজেন। তাহলে দেখো যদি মায়ের থেকে এ পায় বা বাবার থেকে বি পায় তাহলে তার কি থাকবে, দুইটা অ্যান্টিজেনই থাকবে। অথবা মনে করো ভাইস ভার্সা, যদি মনে করো মায়ের থেকে বি পায় বাবার থেকে এ পায়, বি এ এ বি যা কথা একই কথা। তাহলে এই যে এ বি এর ক্ষেত্রে আমরা জিনোটাইপটা কি পাইলাম, একটাই জিনোটাইপ, সেটা কি এ বি। আর বি এর ক্ষেত্রে জিনোটাইপ কি হতে পারে, দুইটা, সেটা হতে পারে বিবি অথবা ও বি বা বিও। আবার এ এর ক্ষেত্রে কি জিনোটাইপ দুইটা, এ এ অথবা এও। আর ও এর ক্ষেত্রে কি হবে, দেখো ও এর ক্ষেত্রে কোনো কারণে মনে করো যে আমার যে ক্রোমোজোম নাম্বার 9 ছিল, এই ক্রোমোজোম নাম্বার 9 এর এই ক্রোমোজোম নাম্বার 9 এর যেই লোকাস সেখানে মনে করো দুইটাই আমার ইনঅ্যাক্টিভ জিন আসছে, অর্থাৎ দুইটাই ও। তো দুইটা যদি ও হয় তাহলে তার এখানে এ এর জন্য জিন নাই, বি এর জন্য জিন নাই, তখন তার এই যে এইচ অ্যান্টিজেন ছিল সেই এইচ অ্যান্টিজেন আর কনভার্ট হবে না, সে এইচ হিসেবে থেকে যাবে। তো যেহেতু তার কোনো এইচ অ্যান্টিজেন এ তে কনভার্সন হয় নাই বা বি তে কনভার্সন হয় নাই, অর্থাৎ জিরো কনভার্সন, সেই জিরো থেকে আসছে আমার ও। অথবা যেহেতু এ ও নাই বি ও নাই সেই জন্য তার ব্লাড গ্রুপ কি, ও ব্লাড গ্রুপ। তাহলে আমরা কি বুঝলাম যে এ বি ও ব্লাড গ্রুপিংটা কিসের ভিত্তিতে, এ অথবা বি অ্যান্টিজেনের ভিত্তিতে। যদি এ অ্যান্টিজেন আরবিসি সারফেসে থাকে তাহলে এ ব্লাড গ্রুপ, যদি বি থাকে তাহলে বি ব্লাড গ্রুপ, যদি এ বি দুইটাই থাকে তাহলে এ বি ব্লাড গ্রুপ, আর যদি কোনোটাই না থাকে এ বি এর তাহলে ও ব্লাড গ্রুপ। তাহলে এই ছিল আমার এ বি ও ব্লাড গ্রুপিং। তাহলে এবার আসি আর এইচ ব্লাড গ্রুপিং এ। তো আর এইচ ব্লাড গ্রুপিং এর এই যে আর এইচ ওয়ার্ডটা, এই আর এইচ ওয়ার্ডটা কি কোথা থেকে আসছে, এটা আসছে রেসাস মাঙ্কি। অর্থাৎ এই যে আমরা আমরা যে বলতেছিলাম আর এস ব্লাড গ্রুপিং, আর ব্লাড গ্রুপিং মানে কি, কোনো একটা অ্যান্টিজেনের ভিত্তিতে। তো এই যে আর এস ব্লাড গ্রুপ এটা কি, এই যে রেসাস মাঙ্কি, এই রেসাস মাঙ্কিতে এই অ্যান্টিজেনটা প্রথমে পাওয়া গেছিল, পরবর্তীতে মানুষের আরবিসিতে এটা ডিসকভার হয়, এই জন্য এটার নাম হয়েছে কি আর এস ব্লাড গ্রুপিং, বা সেটা আর এসটা আসছে রেসাস মাঙ্কি থেকে। তো আর এস ব্লাড গ্রুপিং এর ক্লাসিফিকেশনটা কি হতে পারে, সেটা হতে পারে আর এইচ পজিটিভ অথবা আর এইচ নেগেটিভ। আর এইচ পজিটিভ কখন, যখন
এই আরবিসির মেমব্রেনে আরএইচ প্রোটিনটা থাকবে। তাহলে এটা হচ্ছে একটা, মনে করো সাপোজ আমার আরএইচ অ্যান্টিজেন, তাহলে এই আরবিসির মেমব্রেনে যখন আরএইচ অ্যান্টিজেনটা থাকবে, আরএইচ অ্যান্টিজেন, এই আরএইচ অ্যান্টিজেন তখন থাকবে, তখন সেটা কি আরএইচ পজিটিভ ব্লাড গ্রুপ, আর যেটাতে থাকবে না সেটা কি আরএইচ নেগেটিভ ব্লাড গ্রুপ। তো এই যে আরএইচ অ্যান্টিজেন এর আরেকটা নাম হচ্ছে কি আরএইচ ফ্যাক্টর। তো এই যে আরএস ফ্যাক্টর, এই আরএস ফ্যাক্টর আবার ডিফাইন্ড টাইপ আছে, অনেক রকমের আরএস ফ্যাক্টর এখন পর্যন্ত আবিষ্কৃত হয়েছে, বাট এর ভিতরে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কি পাঁচটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। সেই পাঁচটা কি কি? সেই পাঁচটা হচ্ছে আরএস ক্যাপিটাল সি और स्मॉल सी, आरएच कैपिटल डी, आरएच कैपिटल ई और स्मॉल ई। তার মানে কয়টা ইন্টিজেন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট? পাঁচটা, ক্যাপিটাল ই, স্মল ই, ডি, ক্যাপিটাল সি, স্মল সি। মনে রাখতে হবে কোনো স্মল ডি নাই, কোনো স্মল ডি নাই। কেন নাই? আসলে এই যে কিছু কিছু বইতে দেখবা যে স্মল ডি দেওয়া আছে, সেই ক্ষেত্রে স্মল ডির মানে কি? স্মল ডির মানে হচ্ছে এই যে ক্যাপিটাল ডি অ্যাবসেন্ট, তাহলে স্মল ডি ইকুয়াল টু ক্যাপিটাল ডি অ্যাবসেন্ট। তার মানে এই যে পাঁচটা আরএস ফ্যাক্টর, এই পাঁচটা আরএস ফ্যাক্টর ইম্পর্টেন্ট, বাট এর ভিতরেও সবচেয়ে বেশি হাইলি ইমিউনোজেনিক হচ্ছে কি আমার এই যে আরএস ডি, এটা কি মোস্ট ইম্পর্টেন্ট। মোস্ট ইম্পর্টেন্ট কেন? এর কারণ হচ্ছে এই যে আরএসডিটা এটা সবচেয়ে বেশি পরিমাণে প্রেজেন্ট থাকে এবং সবচেয়ে বেশি ইমিউনোজেনিক। এই জন্য এই যে আমরা ডিটা নিয়ে বেশি চিন্তা ভাবনা করে থাকি। তো অর্থাৎ এই যে কোনো একটা আরএইচ পজিটিভ আর কোনো একটা আরবিসি আরএইচ নেগেটিভ মানে কি? এখানে আরএইচ পজিটিভ মানে হচ্ছে অ্যাকচুয়ালি তার আরএইচ অ্যান্টিজেন প্রেজেন্ট। কোন আরএইচ অ্যান্টিজেন প্রেজেন্ট? সেই যে ডি ক্যাপিটাল, এই ডি অ্যান্টিজেনটা প্রেজেন্ট, তার মানে আরএইচ পজিটিভ মানে আমরা বলতে পারি ডি পজিটিভ। আর কোন একটা আরবিসি আরএইচ নেগেটিভ, সেটার মানে কি আরএইচ নেগেটিভ মানে যে তার আরএইচ অ্যান্টিজেন নাই এরকম না, আরএইচ অ্যান্টিজেন আছে বাট তার ডি অ্যান্টিজেনটা নাই, অর্থাৎ তার ক্ষেত্রে আমরা বলতে পারি কি ডি নেগেটিভ। আর অন্য যে সি বা ই এ অ্যান্টিজেন থাকতে পারে, বাট এগুলো যেহেতু ডি এর তুলনায় খুব সামান্য পরিমাণ ইমিউনোজেনিক, সেজন্য আমাদের কনসার্ন বেশি কি থাকে ডি নিয়ে। অর্থাৎ কোন একটা আরবিসি সেল আরএইচ পজিটিভ মানে তার ডি পজিটিভ, ডি অ্যান্টিজেনটা প্রেজেন্ট, আর আরএইচ নেগেটিভ মানে ডি নেগেটিভ অর্থাৎ ডি অ্যান্টিজেনটা অ্যাবসেন্ট। তাহলে এটা কি ছিল আমার আরএইচ ব্লাড গ্রুপিং। তাহলে এবার আসি আমাদের বডিতে ব্লাডে অ্যান্টিবডি কি কি আছে। অ্যান্টিবডি যে কথা, অ্যাগ্লুটিনিন একই কথা। ব্লাডের অ্যান্টিজেনের এগেইনস্টে যে অ্যান্টিবডি তৈরি হয় সেটাকে আমরা কি বলি অ্যাগ্লুটিনিন। তো যেমন মনে করো আমার ব্লাড গ্রুপ হচ্ছে ব্লাড গ্রুপ এ, কোনো কারণে আমার বডিতে যদি ব্লাড গ্রুপ বি প্রবেশ করে, তাহলে বি এর ভিতরে কি থাকে বি অ্যান্টিজেন থাকে, আর এই বি অ্যান্টিজেন তো আমার নিজের অ্যান্টিজেন না, তাহলে আমার জন্য এটা কি একটা ফরেন অ্যান্টিজেন বা নন সেলফ অ্যান্টিজেন। আর এই নন সেলফ বা ফরেন অ্যান্টিজেনের প্রবেশ করে তখন কি হবে এর বিরুদ্ধে একটা অ্যান্টিবডি তৈরি হবে, অর্থাৎ এই বি এর বিরুদ্ধে তখন আমার বডিতে অ্যান্টি বি তৈরি হবে। অর্থাৎ ব্লাড গ্রুপ এ এর ক্ষেত্রে তার সে প্লাজমাতে কি থাকতে পারে অ্যান্টি বি থাকতে পারে। কিন্তু অ্যাকচুয়ালি যদি আমার বডিতে অন্য কোনো ফরেন অ্যান্টিজেন যুক্ত ব্লাড গ্রুপ প্রবেশ নাও করাই, তাও নর্মালি আমার বডিতে অ্যান্টি বি থাকবে, আবার বি ব্লাড গ্রুপের ক্ষেত্রে অ্যান্টি এ থাকবে। এর কারণটা কি? এর কারণ হচ্ছে এই যে আমার অ্যান্টিজেনগুলা এ বি এ বি, এই অ্যান্টিজেনগুলা এনভায়রনমেন্টেও আসে এবং সেগুলা এনভায়রনমেন্ট থেকে আমার বডিতে রেসপিরেটরি বা ডাইজেস্টিভ ট্র্যাকের মাধ্যমে আমার বডিতে প্রবেশ করতে পারে। যেমন মনে করো আমাদের যে বিভিন্ন ফুডের মাধ্যমে আমার বডিতে প্রবেশ করতে পারে। তো মনে করো আমি যেহেতু এ, কোনো ফুডের মাধ্যমে যদি বি অ্যান্টিজেন প্রবেশ করে, তখন সেই বি অ্যান্টিজেন এগেইনস্টে আমার অ্যান্টিবডি প্রোডাকশন হবে। অথবা বিভিন্ন যে বিভিন্ন ব্যাকটেরিয়াতেও এই অ্যান্টিজেনগুলো থাকে বা এই অ্যান্টিজেনের অনুরূপ অলিগোস্যাকারাইডগুলো থাকে, যেগুলো এই অ্যান্টিজেনের অনুরূপী। তো সেই ক্ষেত্রে কি হবে আমার বডিতে অ্যান্টিবডি প্রোডাকশন হবে। তার মানে আমি কি বললাম, এর কথার মানে হচ্ছে যে একজন নর্মাল পারসনের প্লাজমাতে বা সেরামে কি থাকতে পারে অ্যান্টিবডি থাকতে পারে, যদিও সে অন্য ব্লাডের এক্সপোজারে আসে নাই।
তো দেখো এই যে কোন অ্যান্টিবডিটা প্রেজেন্ট থাকবে সেটার জন্য একটা ল আছে। সেই লটা কি? সেটা হচ্ছে ল্যান্ডস্টেইনার ল। ল্যান্ডস্টেইনার ল কি বলে যে ইফ এ পার্টিকুলার অ্যাগ্লুটিনোজেন ইজ প্রেজেন্ট, কোনো একটা অ্যাগ্লুটিনোজেন যদি প্রেজেন্ট থাকে তাহলে করসপন্ডিং অ্যাগ্লুটিনিন বা অ্যান্টিবডি মাস্ট বি অ্যাবসেন্ট। তার মানে যেই অ্যান্টিজেন প্রেজেন্ট থাকবে ওই অ্যান্টিজেন এগেইনস্টে যে অ্যান্টিবডিটা থাকে সেটা তার ব্লাডে থাকবে না। যেমন দেখো এ ব্লাড গ্রুপ, এ ব্লাড গ্রুপে কোন অ্যান্টিজেন থাকে? এ অ্যান্টিজেন থাকে, তাহলে তার প্লাজমাতে এ অ্যান্টিজেন থাকবে না। তাহলে অ্যান্টিজেন আসি আর কোনটা? বি, তাহলে তার বডিতে কি থাকবে? অ্যান্টি বি অ্যান্টিবডি থাকবে। অথবা মনে করো বি ব্লাড গ্রুপ, যদি বি ব্লাড গ্রুপ হয় তাহলে তার অ্যান্টিজেন আছে বি অ্যান্টিজেন, তার মানে তার প্লাজমাতে কখনো অ্যান্টি বি থাকবে না, তাহলে কি থাকবে? অন্যটা, সেটা কি? অ্যান্টি এ। আবার দ্বিতীয় অংশটা কি এই লয়ের? দ্বিতীয় অংশ হচ্ছে ইফ এ পার্টিকুলার অ্যাগ্লুটিনোজেন ইজ অ্যাবসেন্ট, কোনো একটা অ্যাগ্লুটিনোজেন যদি অ্যাবসেন্ট থাকে করসপন্ডিং অ্যাগ্লুটিনিন মাস্ট বি প্রেজেন্ট ইন দ্য সেরাম। তার মানে আরেকটা যে তার করসপন্ডিং ইয়াটা সেটা কি থাকবে? মাস্ট প্রেজেন্ট থাকবে। যেমন মনে করো এই যে এ ব্লাড গ্রুপ, এ ব্লাড গ্রুপের ক্ষেত্রে কি থাকে? কোনটা অ্যাবসেন্ট আছে? বি অ্যান্টিজেনটা অ্যাবসেন্ট আছে। যেহেতু বি অ্যান্টিজেন বা অ্যাগ্লুটিনোজেন অ্যাবসেন্ট তার মানে কি থাকবে? করসপন্ডিংটা মাস্ট প্রেজেন্ট থাকবে। দেখো মাস্ট আমার অ্যান্টি বি আছে। অথবা বি অ্যান্টিজেন যুক্ত অর্থাৎ বি ব্লাড গ্রুপ, তার অ্যান্টিজেন হচ্ছে বি, অ্যান্টিজেন বি মানে তার কোন অ্যান্টিজেন অ্যাবসেন্ট আছে? অ্যান্টিজেন এ অ্যাবসেন্ট আছে, তার মানে তার প্লাজমাতে কি থাকবে? অ্যান্টি এ থাকবে। আর আরেকটা জিনিস খেয়াল করো, এখানে কি লেখা আছে? সেরাম, অর্থাৎ এই অ্যান্টিবডিগুলো কোথায় থাকবে? সেরামে থাকবে। যেমন মনে করো এটা হচ্ছে আমার একটা ভেসেলস, এই ভেসেলসের এগুলো হচ্ছে আরবিসি। তো আরবিসির উপরে কি থাকবে? আরবিসির উপরে সেই এ ওর বি অ্যান্টিজেন থাকবে। আর এই যে প্লাজমা বা সেরাম সেখানে কি থাকবে? আমার অ্যান্টিবডি। প্লাজমা আর সেরামের ডিফারেন্সটা কি? সেরামটা হলো প্লাজমা মাইনাস ফিব্রিনোজেন, অর্থাৎ প্রায় অলমোস্ট একই কথা। তো অর্থাৎ আমাদের যে সেরামে কি থাকে? কোনো একটা অ্যান্টিজেন থাকলে সেই অ্যান্টিজেনের করসপন্ডিং অ্যান্টিবডি অ্যাবসেন্ট, আর যদি অ্যাবসেন্ট থাকে তাহলে করসপন্ডিং অ্যান্টিবডি প্রেজেন্ট। যেমন এই দেখো এ বি, তার কি আছে? দুইটা অ্যান্টিজেনই আছে, তাহলে দুইটা অ্যান্টিজেন যদি থাকে তাহলে যদি প্রেজেন্ট থাকে তাহলে করসপন্ডিংটা অ্যাবসেন্ট থাকবে। তাহলে করসপন্ডিং কি? এর করসপন্ডিং হচ্ছে এন্টি এ, বি এর করসপন্ডিং হচ্ছে এন্টি বি, তাহলে দুইটাই দেখো এখানে কি আছে? অ্যাবসেন্ট আছে। আবার মনে করো ও ব্লাড গ্রুপ, ও ব্লাড গ্রুপের ক্ষেত্রে কি? কোনোটাই প্রেজেন্ট নাই, অ্যাগ্লুটিনোজেন অ্যাবসেন্ট। যদি কোনোটাই প্রেজেন্ট না থাকে তাহলে কি থাকবে? তার ক্ষেত্রে দুইটা অ্যান্টিবডি প্রেজেন্ট থাকবে। বাট দেখো এই যে আরএইচ পজিটিভ, আরএইচ ব্লাড গ্রুপিং এর ক্ষেত্রে ডি অ্যান্টিজেন আসে, তাহলে যেহেতু ডি অ্যান্টিজেন আসে তার মানে কি? করসপন্ডিং অ্যান্টি ডিটা অ্যাবসেন্ট থাকবে। সূত্র অনুযায়ী দেখো তাহলে এটা মিলে গেল। বাট আরএইচ নেগেটিভ, তার মানে তার অ্যান্টিজেন নাই, তাহলে অ্যাগ্লুটিনিন মাস্ট বি প্রেজেন্ট, প্রেজেন্ট থাকার কথা, বাট এখানে দেখো অ্যাগ্লুটিনিন নাই। এর কারণটা কি? এর কারণ হচ্ছে এই আরএইচ ব্লাড গ্রুপিং, আরএইচ ব্লাড গ্রুপিং doesn't follow second part of Landsteiner law. ল্যান্ডস্টেইনার ল, অর্থাৎ আরএইচ ব্লাড গ্রুপিং এর ক্ষেত্রে এই ল এর সেকেন্ড পার্টটা কাজ করে না, প্রযোজ্য না তার জন্য। এই জন্য আরএইচ পজিটিভ হোক আর নেগেটিভ হোক তার বডিতে সবসময় কি থাকবে? এন্টি ডি অ্যাবসেন্ট থাকবে। আর এই আরএইচ ব্লাড গ্রুপ আর যে আমার এবিও ব্লাড গ্রুপ তার ক্ষেত্রে কিন্তু একটা মেজর ডিফারেন্স কি ছিল? যে এ বি এগুলো কি? এগুলো ছিল অলিগোস্যাকারাইড। অলিগোস্যাকারাইড, বাট এই আরএইচ এর যে অ্যান্টিজেনটা ছিল সেটা কি ছিল? সেটা ছিল একটা প্রোটিন। তাহলে দেখো কোন আরএস পজিটিভ পেশেন্টের প্লাজমাতে এন্টি ডি থাকবে না, আরএস নেগেটিভের ক্ষেত্রেও এন্টি ডি থাকবে না। অ্যান্টিবডি কখন প্রডিউস হবে? যখন তার বডিতে অন্য ব্লাড গ্রুপ, অর্থাৎ সাপোজ মনে করো আরএইচ নেগেটিভের ভিতরে আমরা আরএস পজিটিভ ব্লাড দিলাম, তাহলে তখন যেহেতু তার এন্টি ডি আছে সেই ডি এর এগেইনস্টে এন্টি ডি হবে। অর্থাৎ যখন কোনো মিসম্যাচ ব্লাড ট্রান্সফিউশন হবে তখন এই আরএস ব্লাড গ্রুপের অ্যান্টিবডিটা প্রোডাকশন হবে, এর আগে নর্মালি কখনো অ্যান্টিবডি প্রোডাকশন হবে না। অর্থাৎ তাহলে এই আরএস এর ক্ষেত্রে অ্যান্টিবডি কখন হবে? যদি মিসম্যাচ ব্লাড ট্রান্সফিউশন হয়,
ম্যাচ। অথবা আরেকটা ক্ষেত্রে হতে পারে ফিটো ম্যাটার্নাল ব্লিডিং, অর্থাৎ প্রেগনেন্ট থাকা অবস্থায় বাচ্চা যখন জরায়ুর ভিতরে থাকে ওই সময় যদি মায়ের আর বাচ্চার ভিতরে কোনো ব্লিডিং হয়, তখন যদি একজনের ব্লাড আরেকজনের ভিতরে প্রবেশ করে সেই ক্ষেত্রে, অর্থাৎ ফিটো ম্যাটার্নাল ব্লিডিং। ফিটো ম্যাটার্নাল ব্লিডিং হলে তখন আরএইচ অ্যান্টিবডি অর্থাৎ অ্যান্টি-ডি পাওয়া যাবে ব্লাডে। এর আগে নর্মালি আরএইচ এর জন্য যে অ্যান্টি-ডি, সেই অ্যান্টি-ডি পজিটিভ হোক আর নেগেটিভ হোক দুটাই অ্যাবসেন্ট থাকবে। এবং আরেকটা জিনিস মনে রাখতে হবে, অ্যাট বার্থ আমাদের কোনো অ্যান্টিবডি থাকে না। অ্যাট বার্থ আমাদের কোনো অ্যান্টিবডি থাকে না। 2 থেকে 8 মাস, 8 মাস পর আমাদের এই যে অ্যাগ্লুটিনিন প্রোডাকশন শুরু হয়। অর্থাৎ যখন আমরা এক্সপোজারে আসি তখন এই অ্যাগ্লুটিনিন প্রোডাকশন হওয়া শুরু হয় এবং দেখা যাচ্ছে যে 8 থেকে 10 ইয়ার এই টাইমে ম্যাক্সিমাম অ্যান্টিবডি প্রোডাকশন হয়ে যায়। এর পরবর্তীতে লাইফে আস্তে আস্তে অ্যান্টিবডির পরিমাণ কমতে থাকে। তাহলে এই ছিল আমার ব্লাডের অ্যাগ্লুটিনিন। তাহলে অ্যাগ্লুটিনিন কোথায় থাকে? অ্যাগ্লুটিনিন থাকে প্লাজমাতে বা সেরামে। আর আমরা কি বললাম যে ল্যান্ডস্টেইনার ল অনুযায়ী কি, যে অ্যান্টিজেন প্রেজেন্ট থাকবে তার করসপন্ডিং অ্যাগ্লুটিনিন অ্যাবসেন্ট থাকবে, আর যে অ্যাগ্লুটিনিন অ্যাবসেন্ট থাকবে তার করসপন্ডিং অ্যাগ্লুটিনেশন প্রেজেন্ট থাকবে। বাট এই দ্বিতীয় অংশটা আরএইচ ব্লাড গ্রুপিং এর ক্ষেত্রে প্রযোজ্য না। তাহলে এবার আসি ব্লাড টাইপিং, অর্থাৎ আমরা কোনো একটা ব্লাড এ গ্রুপ না বি না এ বি এটা কিভাবে ডিটারমাইন করব। এর জন্য আমরা প্রথমে 3টা স্লাইড নিব এবং 3টা স্লাইডে 3 ড্রপ আমরা ব্লাড নিয়ে নিব এবং এই ব্লাডের সাথে কি থাকবে, আমার নর্মাল স্যালাইন যুক্ত থাকবে ডাইলেশন করার জন্য। তো দেখো এই যে প্রথমে একটা স্লাইড নিলাম, সেই স্লাইডের সাথে আমরা কি যুক্ত করব, এনটিএ। এই সাইডে আমরা কি করব, এনটিএ অর্থাৎ অ্যান্টিবডি এ যুক্ত একটা সেরাম আমরা এই ব্লাডের সাথে যুক্ত করব। এখন যদি এই ব্লাডে যদি এ অ্যান্টিজেন থাকে, অর্থাৎ এই ব্লাডে আরবিসি ভিতরে যদি এ অ্যান্টিজেন থাকে, তাহলে এই এ অ্যান্টিজেন এ অ্যান্টিবডির সাথে রিঅ্যাকশন হবে, অর্থাৎ অ্যান্টিজেন এ প্লাস অ্যান্টি এ, এই দুইটা কি হবে, একসাথে রিঅ্যাকশন হবে। এই রিঅ্যাকশন হওয়াটাকে আমরা কি বলি, অ্যাগ্লুটিনেশন। অ্যাগ্লুটিনেশন যখন অ্যান্টিজেন এ এর সাথে অ্যান্টি এ বাইন্ড করবে বা রিঅ্যাকশন হবে, অ্যাগ্লুটিনেশন হবে, তখন ওই ব্লাডটা কি হয়ে যাবে, ওই ব্লাডটা ক্লাম্পিং হয়ে যাবে বা অ্যাগ্লুটিনেট হয়ে যাবে। ক্লাম্পিং মানে কি? ক্লাম্পিং মানে হচ্ছে আরবিসি গুলো একসাথে অ্যাগ্রিগেটেড হয়ে যাওয়া। ক্লাম্পিং মানে কি, আরবিসি গুলো অ্যাগ্রিগেটেড। অর্থাৎ দেখো নর্মালি এখানে দেখো আরবিসি গুলো একদম এই পুরো ব্লাডে ছড়ায় আছে, ছড়ায় থাকার কারণে পুরো ব্লাডটা কি হইতেছে, লাল কালার দেখা যাচ্ছে। বাট যখন এই যে অ্যাগ্লুটিনেশন হবে এনটি এ দেওয়ার কারণে, যদি এখানে অ্যান্টিজেনটা থাকে এ অ্যান্টিজেন, তখন দেখা যাবে ব্লাডটা এরকম হবে, অর্থাৎ আরবিসি গুলো একসাথে জড়ো জড়ো হয়ে থোকা থোকা হয়ে যাবে এরকম, অর্থাৎ মনে হবে যে ব্লাডটা ভেঙে গেছে। তো এরকম যদি হয় তাহলে আমরা কি বুঝতে পারবো, এনটি এ যোগ করার কারণে যদি এরকম হয়ে যায়, তার মানে আমরা বুঝতে পারবো যে এই যে ব্লাডটা ছিল সেই ব্লাডের ভিতরে কি আছে, এ অ্যান্টিজেন প্রেজেন্ট। আর যদি না হয় তাহলে বুঝবো কি, এ অ্যান্টিজেন নাই। আবার দ্বিতীয় যে স্লাইড, সেই দ্বিতীয় স্লাইডে আমরা অন্য আরেকটা সেরাম যুক্ত করব, সেটা মনে করি আমরা এনটি-বি। এখন মনে করো এনটি-বি যুক্ত করলাম। যদি এনটি-বি যুক্ত করি তাহলে এই স্লাইডে যদি যে রক্তটা ছিল সেই রক্তের ভিতরে যদি বি অ্যান্টিজেন থাকে, তাহলে বি অ্যান্টিজেন এর সাথে রিঅ্যাকশন করবে, সেম এনটি-বি প্লাস অ্যান্টিজেন বি প্লাস এনটি-বি অ্যাগ্লুটিনেশন ক্লাম্পিং হবে। তখনও কি হবে, তার ব্লাডটা সেই একই রকম ক্লাম্পিং বা থোকা থোকা হয়ে যাবে, অর্থাৎ ব্লাডটা এরকম ক্লাম্পিং হয়ে যাবে। তাহলে তখন কি বুঝতে পারবো, এই স্লাইডে কি ছিল, যে রক্তটা ছিল সেই রক্তের ভিতরে বি অ্যান্টিজেন প্রেজেন্ট। তার মানে আমরা এখানে পেলাম এ অ্যান্টিজেন প্রেজেন্ট, এখানে পেলাম বি অ্যান্টিজেন প্রেজেন্ট। এরপরে যে 3 নাম্বার স্লাইড, এই 3 নাম্বার স্লাইডে আমরা যুক্ত করব অ্যান্টি-ডি। 3 নাম্বার স্লাইডে কি যুক্ত করব, অ্যান্টি-ডি। এখন অ্যান্টি-ডি যুক্ত করার কারণে যদি এই ব্লাডটা আবার সেম অ্যাগ্লুটিনেটেড হয়ে যায়, অর্থাৎ ক্লাম্পিং হয়ে যায়,
তাহলে আমরা বুঝতে পারবো এই ব্লাডে কি ছিল, ডি অ্যান্টিজেনও ছিল। তার মানে দেখো এই যে তিনটা স্লাইডই অ্যাগ্লুটিনেট হলো, তাহলে এই স্লাইডে এই ব্লাডটা যে সেই ব্লাডে কি ছিল, এ অ্যান্টিজেন ছিল, বি অ্যান্টিজেন ছিল এবং ডি বা আর এইচ অ্যান্টিজেন ছিল। তাহলে এই পার্সনের ব্লাডটা কি হবে, তার ব্লাডটা হবে এ বি পজিটিভ। এ কেন এ অ্যান্টিজেন আছে, বি কেন বি অ্যান্টিজেন আছে, পজিটিভ কেন, কারণ এন্টি ডি দ্বারা সে রিয়াকশন হয়েছে বা ডি প্রেজেন্ট। যদি মনে করো এইটা এ অ্যাগ্লুটিনেশন হয় নাই, সে নর্মাল ছিল, এরকম আগের মতো সিরাম যুক্ত করার পর আগের মতোই রয়ে গেল, তাহলে তার ভিতরে আমরা বলতে পারবো যে তার ভিতরে কোনো এ অ্যান্টিজেন নাই। সেক্ষেত্রে যদি বি আর ডি চেঞ্জ হয় তাহলে আমরা কি বলতে পারবো, বি পজিটিভ। যদি মনে করো এ বি কোনোটাই চেঞ্জ হয় নাই, সব আগের মতো রয়ে গেছে, কিন্তু ডি যুক্ত করার পর ক্লাম্পিং হয়েছে, তাহলে তার এও নাই বিও নাই, সেক্ষেত্রে তার ব্লাড কি হবে, ও পজিটিভ। যদি মনে করো ও আগের মতো রয়ে গেছে, তিনটা সিরাম যুক্ত করার পর তার ব্লাডে কোনো চেঞ্জ হয় নাই, সেক্ষেত্রে তার ব্লাড গ্রুপ কি হবে, ও নেগেটিভ। অর্থাৎ আমরা এই যে এন্টি এ এন্টি বি এন্টি ডি বা এন্টি এ সেরাম এন্টি বি সেরাম বা এন্টি ডি সেরাম যুক্ত করার পর ক্লাম্পিং হয় কি হয় না সেটা থেকে আমরা ব্লাড গ্রুপিং করে থাকি। তাহলে এই ছিল আমাদের আজকের আলোচনা ব্লাড গ্রুপিং নিয়ে। ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।